শুরু করুন। মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট অতিথি পরাজয় শ্রমিক, তার নামটা ব্যবহার করবে এখানে আমি। সর্বপ্রথম আপনাকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বিষয়ে আজকের আলোচনা করবো বলে আপনার সঙ্গে যোগাযোগ করেছি বা আপনি যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে বিশিষ্ট কারণে আমরা প্রথমে কথা বলবো দীপক ব্যাপারীকে নিয়ে। আপনারা জানেন বেশ কিছুদিন আগে দীপক ব্যাপারী বলে এক ইউটিউবার সাংবাদিকতা করে, তিনি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছেন আব্বাস সিদ্দিকী এবং তার দল নওশাদ সিদ্দিকী সাহেব বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো, আপনারা কি বলবেন? সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আমি যতটুকু জানি 2021 থেকে আমি দীপক দার সঙ্গে আমার কথোপকথন হয়। তিনি যেভাবে মিথ্যাচার করে, ভিত্তিহীন কথাবার্তা, ভিত্তিহীন তথ্য দিয়ে মিডিয়ার সামনে এসে তিনি প্রচার করেন, সম্পূর্ণ ভিত্তিহীন তার কথাবার্তা। এসব কথাবার্তা কোনো ভিত্তি নেই। যে কোনো জিনিসের প্রমাণ লাগে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে গেলে তার তথ্য প্রমাণ লাগে। সে কখনো কোনো সত্য তথ্য দিতে পারে না, মন গড়া তথ্য মানুষকে শোনায়, মানুষকে বিভ্রান্ত করছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। বর্তমানে বাংলার একমাত্র উজ্জ্বল নক্ষত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি সর্বধর্ম বর্ণ নির্বিশেষে দলিত, আদিবাসী, মতুয়া, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষদের হয়ে যেভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন, প্রত্যেকটা নাগরিকদের পাশে দাঁড়াচ্ছেন, সেভাবে আজকে তানাকে কলুষিত করার জন্য দীপক ব্যাপারীর মতো আরো কয়েকজন ইউটিউবার আছে, হাত ধুয়ে পড়ে আছে পিছনে। সত্যের পক্ষে মিডিয়া হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সদা সর্বদা সর্বক্ষণ নিরপেক্ষতার সাথে রিপোর্ট করতে হবে, মানুষের ভয়ে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে রিপোর্ট করতে হবে। সে তা না করে সদা সর্বদা সর্বক্ষণ মিথ্যাচার, মিথ্যাচার, শুধুমাত্র মিথ্যাচার করে বেড়ায়। এগুলো তার কাজ। আমরা বলছি স্যার, গণতন্ত্র চতুর্থ স্তম্ভে রয়েছে মিডিয়া। সেই মিডিয়া নামধারী ইউটিউবার দীপক ব্যাপারী তিনি যেমন বলেছেন, ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক বরকত মোল্লা সাহেব, তিনিও বলেছেন নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন মানহানি মামলা নওশাদ সিদ্দিকী সাহেব ব্যবসায়ী আদালতে দায়ের করেছেন। আমরা বলছি এ রাজ্যে 294টা সিট, আইএসএফ একমাত্র বিধায়ক, বিজেপি রয়েছে সম্ভবত 77টা প্লাস। আমরা বলছি কোনো বিধানসভাতে বিজেপির বিরুদ্ধে অবজারভার দেওয়া হলো না। ভাঙড়ের ক্ষেত্রে আইএসএফ এর একমাত্র সিট, সেখানে অবজারভার দেওয়া হচ্ছে এবং তাকে শওকত মোল্লাকে, যে কিনা বোম বন্দুক নিয়ে থাকে। কি বলবেন? দেখুন, শওকত মোল্লা সাহেবের ব্যাকগ্রাউন্ড আমরা জানি। দীর্ঘদিন যাবৎ 34 বছর যখন বামফ্রন্ট ছিলেন, রাজ্জাক মোল্লা তিনি মন্ত্রী ছিলেন বামফ্রন্ট থেকে। সেই রাজ্জাক মোল্লার হারমাত বাহিনী ছিলেন শওকত মোল্লা। বাংলার সমস্ত মানুষ জানে। আজকে সেই শওকত মোল্লাকে দিয়ে আমাদের সমস্ত সমাজটাকে ধ্বংস করা হচ্ছে। মানুষের গণতন্ত্র অধিকার, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। রাজনৈতিক ভাবে মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে রাজনৈতিক ভাবেই প্রতিদ্বন্দ্বিতা করা ভালো, কিন্তু বর্তমানে আমাদের বাংলায় যেগুলো হচ্ছে, সম্পূর্ণ দেশের সাধারণ নাগরিকদের গণতন্ত্রে গণহত্যা করেছে এবং দেশের সাধারণ নাগরিকদের বাক স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হচ্ছে। বাংলায় যে সরকার চলছে, মুসলিমদের সরকার বলে থাকে, বিশেষ করে শুভেন্দু অধিকারী সাহেব তিনি বলে থাকেন মুসলিম তোষণ করছে। কখনো দেখছি রেড রোডে গিয়ে নামাজের ইফতার পার্টিতে যাচ্ছে, কখন রেড রোডে নামাজের যে অনুষ্ঠানটি হয় ওখানে যাচ্ছে। অপরদিকে তিনি বলেছেন বিশেষ করে আপনাদের জন্য, পরাজয় শ্রমিক যারা রয়েছে আপনাদের জন্য তো মাসে 5,000 টাকা করে ভাতা প্রদান করবেন। তিনি কি বলবেন, 5,000 টাকা করে আপনাদের কি চলবেই তো? কি বলবেন? দেখুন, এটা আমাদের
বাংলার আপামর যত জনগণ আছে, পরিযায়ী শ্রমিকদের এগুলো প্রাপ্য, এগুলো আমাদের অধিকার, আমাদের হক। আমাদের ট্যাক্সের টাকায় আজকের সরকার চলে, সেগুলো আমাদের হক আমাদেরকে দিচ্ছে। এগুলো তার জন্য আমি মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সাধুবাদ জানাই। তিনি ভালো কাজ করছেন। কিন্তু 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 আপনাদেরকে বাইরে ছেড়ে মানে ভিন রাজ্য ছেড়ে বাংলায় আসতে হবে, 5,000 টাকা ভাতা পাবে। এই এমনটা 5,000 টাকার জন্য দেশে গিয়ে আমরা পড়ে থাকলে হবে না তো। 5,000 টাকা দিয়ে আমাদের চলবে? মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আপনি চায়ের দোকান খুলে বসে থাকেন, ঘুগনি বিক্রি করেন। তিনি তো বলেছেন কোনো কাজ ছোট করবেন না, তিনি বলেছেন কোনো কাজকে ছোট ভাবে দেখবেন না, যে কোনো ব্যবসায়ী নিজের বাংলায় থাকুন। কি বলবেন এটা নিয়ে? ব্যবসা করতে গেলে অর্থ লাগে, যে কোনো ব্যবসা করতে গেলে অর্থ লাগে। সেই অর্থটা সবার কাছে আছে? আমরা যে পরিযায়ী শ্রমিক, দিন আনি দিন খাই, খেটে খায় মানুষ আমরা, সেই অর্থটা আমরা কোথায় পাবো? যতক্ষণ আমরা পরিযায়ী শ্রমিক, আমরা বিদেশে ভিন রাজ্যে এসে যতক্ষণ আমরা কাজ করি, কত কঠিন পরিশ্রম করে আমাদেরকে ভিন রাজ্যে এসে পড়ে থাকতে হয়, কাজ করতে হয়, তারপরে আমাদের দিন চলে, সংসার চলে। তাহলে আমরা কিভাবে ব্যবসার টাকা আমরা এক জায়গায় করবো, তারপর আমরা ব্যবসা করবো, বলতে পারেন? যেটা বলা হচ্ছিল শাসকের পক্ষ থেকে, যে আইএসএফ বিজেপির দালাল এবং বিজেপির থেকে তো টাকা নিয়েছে, সেটা বলেছেন দীপক ব্যাপারী। আমরা বলছি আইএসএফটা নিয়ে মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন, তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা কেন, কারণটা কি? দেখুন, একটা বিষয় হলো, 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন। দেয়ালে দেয়ালে, সেই সময় আমি ছোট ছিলাম, যেহেতু ফুলফা শরীফে পড়াশোনা করছিলাম, তখন তিনি মুখ্যমন্ত্রী বহুবার ফুলফা শরীফে গিয়েছেন, বহুত দান অনুদান তার আছে, ছিল, সংখ্যাদের লোকদের হয়ে খুব সুন্দর কাজ করছিলেন। সেই সময়, তৎকালীন সময়ে মমতা ব্যানার্জি দেয়ালে দেয়ালে একটা স্লোগান লিখতে, যে মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মণি হিন্দু হাসান, এই স্লোগানটা লিখে তৃণমূলের যে জোড়া ফুল ছাপ দিয়ে এই দলটার উত্থান হয়েছিল। আমরা আশার আলো পেয়েছিলাম। 34 বছর যেভাবে আমরা মানুষ সারা রাজ্যে হেনস্থা হয়েছে, মমতা ব্যানার্জির দলটা আসার পরে আমরা আশার আলো পেয়েছিলাম। তিনি এসেই বলেছিলেন, বদলা নয় বদল চাই। আমরা তাও মাথা পেতে মেনে নিয়েছিলাম। আমার নিজের পরিবার থেকে একজন ভাই চলে গেছে, আমরা আরএসপি করতাম, আমার ফ্যামিলি সবাই আরএসপি করতো তখন। যারা সিপিএম করতো তারা আমার ভাইকে, আমার চাচার ছেলে, বড় ভাই নিজেকে কেড়ে নিয়েছে আমাদের থেকে। সেসব যন্ত্রণা আমাদের মধ্যে আছে। তারপরে মমতা ব্যানার্জি আবার টিএমওয়াইসি, তৃণমূল যুব কংগ্রেস দলটি তিনি বার করলেন, মানে টিএমসির একটা শরিক দল। টিএমসি শরিক দলটা বার করার পরে আমাদের বাসন্তীর মাটির কথা বলছি আমি, আবার পুনরায় যুব টিএমসি, মাদার টিএমসি একটা সংঘর্ষ শুরু হয়, গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। সেই গোষ্ঠীদ্বন্দ্বটা করছে কারা, সেটা মূল্যায়ন করতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব সেগুলো কারা করছে? সেই 34 বছরের সিপিএম এর যেসব হারমাত বাহিনী ছিল, তারা টিএমসি দলে এসে যোগ দিল। ওই টিএমওয়াইসি শওকত মোল্লার মতো যুব ব্যক্তিকে, তৃণমূল, শওকত মোল্লার মতো ব্যক্তি। একদম একদম অ্যাবসলিউটলি, আমি শওকত মোল্লা এবং শাহজাহান শেখ, আরো ইত্যাদি ইত্যাদি আছেন, তানাদের মতো ব্যক্তিরা টিএমসি দলে যোগদান করলেন। যোগদান করার পরে আবার পুনরায় সেই আগের মতো 34 বছরের যে শাসনের যে মানুষ হেনস্থার শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, আবার টিএমওয়াইসি তে যোগ দিয়ে, তৃণমূল যুব কংগ্রেসে যোগ দিয়ে আবার পুনরায় সেই একই কেস। তাহলে আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? যে দলটার উপরে আমরা আশা করেছিলাম, আশার আলো পেয়েছিলাম, মমতা ব্যানার্জির উপরে ভরসা করেছিলাম, কিন্তু টিএমওয়াইসি দলটা বার করার পরে আবার পুনরায় সেই সব ধার্মিক বাহিনীরা টিএমসি দলে যোগ দিয়ে আমাদেরকে সেই আগের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি এখন পর্যন্ত চলে আসছে।
এগুলো বাংলার মানুষ দেখছে। তার কোনো একটা জায়গায় মনে হচ্ছে কি যাহা তৃণমূল তাহা বিজেপি বিজেপির সঙ্গে একটা সেটিং রয়েছে। অবশ্যই, অবশ্যই। কারণ কর্মে সবকিছু বোঝা যায়। মানুষের কর্মে সবকিছু বোঝা যায়। আপনি যে বললেন ৭৭টা বিজেপির এমএলএ, ৭৭ প্লাস বললেন বিজেপির এমএলএ। একদম। আজকে দেখুন বর্তমানে বাংলার বুকে সংযুক্ত মোর্চার একটাই মাত্র এমএলএ, আইএসএফ এর একটাই মাত্র এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তার উপরে তিনি কিন্তু সংবিধান বহির্ভূত কথাবার্তা কখনোই বলেন না। তিনি বাংলার সমস্ত নাগরিকদের জন্য লড়াই করে যাচ্ছেন। তাদের বাংলার সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকে বাস্তবায়ন করার জন্য তিনি লড়াই করে যাচ্ছেন। সেই নওশাদ সিদ্দিকীর উপরে যত টার্গেট, তত হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু বিজেপির যে ৭৭টা এমএলএ, তার মধ্যে কিছু কিছু আছে তারা যেভাবে প্রকাশ্যে অন ক্যামেরায় মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছে, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বাংলার মাটিতে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না, তাদেরকে গ্রেফতার করছেন না, তাদের উপরে লাঠিচার্জ হচ্ছে না, হচ্ছে তার উপরে নওশাদ সিদ্দিকের উপরে। এটাই পরিষ্কার। মানুষের ব্যবহারিক কর্মক্ষেত্রে মানুষের সবকিছু বোঝা যায়। যে অভিযোগটা আছে, যদিও আমরা তখন ছোট ছিলাম, আমরা এত রাজনীতি বুঝতাম না, যে তৃণমূল কংগ্রেস কি বিজেপির সঙ্গে ভর করেছে কোনোদিন? রেলমন্ত্রী ছিলেন নাকি বিজেপি তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, হ্যাঁ, যিনি হ্যাঁ। রাজ্যের মালিক? অটল বিহারী বাজপেয়ী তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ী সাহেব তার সঙ্গে হাত মিলিয়ে টিএমসি দল রেলমন্ত্রী হয়েছিলেন, যতটুকু জানা। আমরা বলছি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বারবার বলা হয় মুসলিম যুবক দেখে দেখে কখন গোহত্যার সেটাকে ইস্যু করে, কখনো গোমাংস খাওয়ার সেটাকে ইস্যু করে, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে মুসলিমদেরকে দেখে দেখে মুসলিম যুবকদের হত্যা করা হয়েছে। আমরা দেখছি রিসেন্টলি 2011-র পর থেকে যদি আমরা দেখি, তো আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা তথ্য ছাড়া কথা বলি না, আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা তথ্য ছাড়া কথা বলি না, আমাদের কাছে তথ্য রয়েছে 2011-র পর থেকে রাজ্যের বুকে 34 থেকে 38 জনকে মুসলিম অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি বলবেন? যন্ত্রণা। আজকে বাংলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সদা সর্বদা সর্বক্ষণ বলে থাকেন, বিজেপিকে রুখতে হলে আমাদেরকে ভোট দিন, আমাদেরকে সাথ দিন। আমরা তাই করেছিলাম। কিন্তু আজকে উত্তরপ্রদেশ কেন, গুজরাট কেন, আসাম কেন, উড়িষ্যা কেন, ঝাড়খণ্ড কেন, আমাদের রাজ্যে সেই অন্যান্য রাজ্যের মতো মব লিঞ্চিং করা হচ্ছে, বেছে বেছে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে। কারা সন্তান, কেউ সন্তান হারা হচ্ছে, কেউ বাবা হারা হচ্ছে, কেউ ভাই হারা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে অকালে। এই নিষ্পাপ মানুষদের জীবনগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এই তো তালদিতে একটা ঘটনা ঘটলো, একদম। রিসেন্টলি তালদিতে একটা ঘটনা ঘটলো। সেখানে তো বিধায়ক নওশাদ তারপরে সিদ্দিকী পৌঁছে গিয়েছে, পরিবারের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ভাইজান গিয়েছিলেন, কাসিম সিদ্দিকী ভাইজান গিয়েছিলেন। এই তো পরিস্থিতি আজকের। আমরা বাংলার মাটিতে, বাংলার মাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি। এই মাটিতে আমরা শান্তি সম্প্রীতির মাটি, এটা ভ্রাতৃত্ব ভালোবাসার মাটি। এটা আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতি মিলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছোটবেলাতে দেখে আসছি। আমার পূর্বপুরুষরাও দেখে এসছেন, একের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করি, একই সাথে আমরা স্কুল পাঠশালায় পড়াশোনা করেছি, একই সাথে আমরা খেলাধুলা করেছি। আজকে বর্তমানে তবে 34 বছরে যখন বামফ্রন্ট ছিল কিন্তু বিজেপির নাম নিশান ছিল না। এর জন্য আমি বামফ্রন্টকে সাধুবাদ জানাবো।
বিজেপির নাম নিশান ছিল না। 2011-র পর থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দল টিএমসি দল ক্ষমতায় আসলো, তারপর থেকে আস্তে আস্তে আমাদের রাজ্যে বিজেপি দাঙ্গা বাঁধলো। সমস্ত অলিতে গলিতে যেখানে সেখানে মুসলিমদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, গণহত্যা হতে হচ্ছে। কোন 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 জায়গায় গরু পাচারকারী বলে, কোন কোন জায়গায় মিথ্যা চোর বদনাম দিয়ে পিটিয়ে মারা হচ্ছে। একদম। আমরা আজকে আমরা কোন বাংলায় বাস করছি? আমরা এগুলো চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, এই বাংলাকে আমরা দেখতে চাই না। স্যার, একটা কথা প্রশ্নের উত্তর আমাকে দেবেন। আপনারা কি মুসলিম সমাজ এই সরকারের আমলে ভালো আছেন, শান্তিতে আছেন, নিরাপত্তায় আছেন? বলবেন স্যার। না, কি করে নিরাপত্তায় থাকতে পারি? একটা ছেলে শিয়ালদাগামী শিয়ালদা থেকে ক্যানিং আমি লোকাল ট্রেনে করে এসে এসে ঘুটিয়ারি নামতে পারেনি, বেচারা ঘুমিয়ে গিয়েছিল। ঘুমিয়ে গিয়েছিল সে হঠাৎ মাত্র উঠে দেখছে ঘুটিয়ারি ছেড়ে চলে গেছে। তার সঙ্গে একজন ছিলেন, সেই ব্যক্তিটির আমি ভিডিওটি দেখেছি। তিনি বললেন, কেউ কেউ বলেছে ক্যানিং গিয়ে মাঝপথিতে গিয়ে শুয়ে পড়ো, কেউ কেউ বলেছে এখানে নেমে যাও, নেমে গিয়ে গাড়ি করে চলে যাও। সে তালদিতে নেমেছে, নেমে জাস্ট হয়তো জিজ্ঞাসা করতে গেছে কোনো গাড়ি পাওয়া যাবে কিনা। নাম জিজ্ঞাসা করা হয়েছে, নাম পেয়েছে মুসলিম। তাকে যেভাবে নির্মম অত্যাচার, জুলুম অত্যাচার করে, কারেন্টের শক দিয়ে, যেভাবে রাস্তায় সিসিটিভি ক্যামেরা দেখেন যেভাবে রাস্তায় টানতে টানতে তার প্রাণটাকে কেড়ে নিয়েছে, কি করে আমরা নিরাপত্তা আছি বলুন? স্যার, স্যার, অনেকে বলছে যে তৃণমূল সরকার আছে বলে মুসলিমরা ওপেন ঘুরে বেড়াচ্ছে, বিজেপি আসলে এটা হবে না। সবসময় আইএসএফ কে এবং মুসলিম যে লিডার আর কি বড় হতে চায় তাকে দেখে দেওয়ার চেষ্টা, বিশেষ করে ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীকে দেখে দেওয়ার চেষ্টা। এবং বলা হচ্ছে যেটা এটা বলা হচ্ছে সব থেকে পশ্চিমবাংলায় মুসলিম সুরক্ষিত আছে তৃণমূল কংগ্রেসের আমলে। এবং মুখ্যমন্ত্রী মাননীয় তিনি বলেছেন যে আমি মুসলিম তোষণ করি। আমরা একটু ভাতা নিয়ে কথা বলবো, আমরা একটু ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা নিয়ে কথা বলবো। 2011-র আগে 2011-র আগে কি মুসলিমরা ভাতা নিয়ে বেঁচে ছিল? ভাতাটার না, ব্যাপারে আপনি বলবেন। ভাতা নিয়ে কোনো মানুষ, মাত্র 2000 টাকা ভাতা দিয়ে কোনো মানুষের জীবন চলে না, কারণ সংসার চলে না। ভাতা নিয়ে মানুষের জীবনযাপন হয় না। 500 টাকা, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের জীবনযাপন চলে না। এই 5000 টাকা করে যেটা দেবে বলছেন, এ নিয়ে ব্যবসা করতে মানুষ পারে না। আমরা যে পরিযায়ী শ্রমিক, এখানে আমরা 10,000, 12,000, 15,000 ইনকাম করছি বা ভিন রাজ্যে, কিন্তু সেটা দেশে গিয়ে আমরা 5,000 টাকা নিয়ে আমাদের পরিবার চলে যাবে। একটা আল্লাহ না করুক, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন 5,000 টাকা নিয়ে আমি কি করবো, কোথায় দেবো? ওয়াকআপ নিয়ে যখন মুসলিম সমাজ, বিশেষ করে যুবকদের আইকন নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি যখন আন্দোলন করতে যাচ্ছে তাকে আটকানো হচ্ছে এবং বলা হচ্ছে যে ওয়াকআপ নিয়ে কলকাতায় মানে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না। ওয়াকআপ নিয়ে যদি কি আন্দোলন করতে চাও দিল্লিতে চলে যাও। তাহলে ভোটটা কি করে দিল্লিতে মানুষ দিয়েছিল, কি বলবেন? একদম একদম, দেখুন, বর্তমানে ওয়াকাফ কালো কানুনের বিরুদ্ধে আমাদের আন্দোলন, শুধু আমাদের নয়, যে সমস্ত সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় মানুষ যারা, দেশের শান্তিপ্রিয় নাগরিক যারা, তারা কিন্তু আন্দোলন করছে ওয়াকাফ নিয়ে। কার বিরুদ্ধে আন্দোলন করছে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। যে কেন্দ্র সরকার এই কালো কানুন, এই বিলটা পাশ করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করছে। তো আমাদের আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। এসআইআর করে নাগরিক থেকে মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, নাগরিক থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে, সেইগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন। পরিযায়ী শ্রমিকদের যেভাবে অন্যান্য ভিন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে,
সেইগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন। তাহলে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়? তাহলে এখানে রাজ্য সরকারের কেন জ্বালা বাঁধবে? আমি পরিষ্কার কথা বলছি। আমি রাজ্য সরকারের কেন জ্বালা বাঁধবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন মুর্শিদাবাদে গিয়ে যে অকাপ নিয়ে বেশি ঘোলাঘলি করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। আপনি কেন শত্রু হবেন? আপনি আমাদের মিত্র, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনিও তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তাহলে আমাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করুন না। আমাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করুন না, নাকি? তাহলে এখানে পরিষ্কার, এখানে পরিষ্কার কে বিজেপির দালাল, এখানে পরিষ্কার। এটা আমরা শুনতে পারলাম আপনার ব্যাপারে। এখানে 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 ভাইজান, এখানে বলুন। আমাদের দেশের যারা শান্তিপ্রিয় নাগরিক, আমরা যে সংখ্যালঘু মুসলিম এবং যারা দলিত আদিবাসী, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে না। আমরা যে একদম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাহলে আমাদের রাজ্য সরকার আমাদের মিত্র যখন, আমাদের অভিভাবক যখন, তখন আমাদের তিনি আমাদের পাশে থাকবেন, তা না করে আমাদের কণ্ঠরোধ করছেন কেন? এখানেই তো প্রশ্ন। আমরা দেখলাম বেশ কয়েকদিন আগে ত্রিপুরা শরীফের কাসেম সিদ্দিকী, ত্রিপুরা কাসেম সিদ্দিকী, তিনি অনেক বড় বড় কথা বলতেন বা বলেছিল। হঠাৎ করে দেখলাম তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে এবং তাকে প্রশ্ন করা, তিনি বলছে মানুষের উন্নয়নের জন্য আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। কি বলবেন? দেখুন, কাসেম সিদ্দিকী ভাইজান সেটা তানার ব্যাপার। তিনি কি বুঝেছেন, কি দেখেছেন, দেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যোগদান করার দুদিন আগে তিনি বলেছেন নওশাদ যদি চায় আমি দাঁড়াবো, আজ থেকে কথা একদম বলছেন। তার দুদিন পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি কিন্তু আনিস খান নিয়ে বহুত আন্দোলন করেছেন। একদম তিনি আনিস খান নিয়ে বহুত আন্দোলন করেছেন। নওশাদ সিদ্দিকী ভাইজান যখন গ্রেপ্তার হয় বহুত আন্দোলন করেছেন এবং মুখ্যমন্ত্রীকে সব থেকে বেশি যদি অ্যাটাক করে থাকে সেটা কাসেম সিদ্দিকী ভাইজান করেছিলেন। আজকে দেখুন, কাসেম সিদ্দিকী ভাইজান টিএমসি দলে যোগদান করে তার যে কণ্ঠটা ছিল প্রতিবাদী কণ্ঠ, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি মহাশয়ের পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কাসেম সিদ্দিকী ভাইজানকে, মানে কি বলবো, কষ্ট হয়ে যায় বলে দেখে আমাদের কষ্ট লাগে। ফুরফুরা শরীফের পীর সাহেব বলে কষ্ট লাগছে না, কষ্ট এই জায়গায় তিনি একজন প্রতিবাদী মুখ ছিলেন। তার কণ্ঠটা কিভাবে বন্ধ হয়ে গেল, তানাকে কিভাবে সেখানে অবহেলা করা হলো, অপমান করা হলো, বাংলার মানুষ দেখেছে, ভিডিও ভাইরাল হয়েছে, কিছু বলার নেই। স্যার, আমরা যে অভিযোগ পাচ্ছি নওশাদ সিদ্দিকীকে তৃণমূলের থেকে অফার দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা, এবার মন্ত্রিত্ব অফার, তারপর তাকে 42 দিন জেলও খাটানো হয়েছে। তারপরে এখনো এখনো পর্যন্ত সেই জায়গায় তিনি রয়েছেন। আগামী দিনে কি বলবেন, নওশাদ সিদ্দিকী সেই জায়গায় থাকতে পারে বা কাসেম সিদ্দিকীর মতো? অবশ্যই থাকবেন, অবশ্যই থাকবেন। 42 দিন, 42 দিন তার প্রমাণ। বহুত অফার দিয়েছিলেন, 42 দিন তার প্রমাণ। 42 দিন জেল খাটার পরেও তারা তারা সিদ্ধারা বিক্রি করে দেননি। এখনো পর্যন্ত সিদ্ধারা সজা করে রেখেছেন শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য। যে মানুষ তারাকে আজকে এমএলএ বানিয়েছেন, ভোট দিয়ে তারাকে সম্মানের জায়গায় পৌঁছেছেন, বিধানসভার মধ্যে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মানুষদের সঙ্গে কখনো তিনি বিশ্বাসঘাতকতা করবেন না, এটা আমার বিশ্বাস। স্যার, কারণ এটা অনেকে নওশাদ সিদ্দিকী। স্যার, অনেকে বলছে যে 2026 যদি নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে দাঁড়ায়, 1 লাখ ভোটে হেরে ফুরফুরায় পালাবেন। ওটা তো আহ, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষ ভোট দেবে, জনগণ যাকে চাইবে সে জিতবে, জয়ী হবে। এইভাবে আগে এইভাবে মন গড়া কথা বলা যায় না, এটা বলা অসম্ভব। তবে যেভাবে মানুষ চাইছে, ভাঙড়ের মানুষ যেভাবে ভাইজানের পাশে আছে, আশাবাদী তিনি জয়ী হবে।
স্যার যেটা শুনলাম আমরা সে প্রথমের দিকে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমরা যেটা শুনলাম আগে আপনি ২০২১ সালের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন। তৃণমূল দলটাকে ভালোবাসতেন বা তৃণমূল দলটাকে শ্রদ্ধা করতেন। হঠাৎ তৃণমূল ছেড়ে আইএসএফ বলো আর নওশাদ সিদ্দিকীকে ভালোবাসতেন বলো, হঠাৎ তৃণমূল ছাড়লেন কেন? আমি তৃণমূলও ছাড়ি না, আইএসএফও করি না। আমি একজন সাধারণ মানুষ। আমি একজন সাধারণ মানুষ। আমি দেশের একজন সাধারণ মানুষ। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি ভালোবাসি। তৃণমূলের কংগ্রেস থাকলে প্রতিবাদ করতে পারবেন? না, সেটা কি করে পারা যাবে? ওই তো প্রমাণ তো কাসেম সিদ্দিকী ভাইজান। আপনার কোনো একটা জায়গায় মনে হচ্ছে না যে এ রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে ততদিন বিজেপির হাতে মানুষদের অত্যাচারিত হতে হবে এবং মুসলিম দেখে দেখে মারা হবে? দেখুন, কখনো বলছে কখনো বলছে এ রাজ্য থেকে এ দেশ থেকে বেরিয়ে চলে যেতে হবে বাংলাদেশি, কখনো ডেকে দেওয়া হচ্ছে মুসলিমদেরকে বাংলাদেশি, কখনো বলা হচ্ছে রোহিঙ্গা, কখনো বলা হচ্ছে পাকিস্তান থেকে এসছে। আমরা কি এদেশের নাগরিক নয়? ভারত ভারত স্বাধীনতায় কি মুসলিমদের অবশ্যই অবদান নেই? অবশ্যই আমরা আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, লখনৌ দেওবন্দ মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র, তারা সর্বপ্রথম ইংরেজদের আহ, গলির সামনে নিজেদের সিনা পেতে দিয়েছিলেন। সেটা কারা? মাদ্রাসার ছাত্র, তালিবুল ইলম। তারা দেশের জন্য নিজেদের জান কুরবান করে দিয়েছে। আমরা গর্বিত আমাদের পূর্বপুরুষরা যেভাবে দেশের জন্য নিজেদের জান কুরবান করে দিয়েছে। আমরা গর্বিত, আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা গর্ববোধ করি। আজকে দেখুন, যারা বলছেন বাংলাদেশি তকমা দিচ্ছেন, পাকিস্তানি তকমা দিচ্ছেন, দেখুন একটা কথা আমি বলবো, ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান। এই জন্মস্থানের ভালোবাসায় আমাদের ইমান সাক্ষী দেবে বারে বারে। এই ভারতেরই মাটি প্রথম রক্ত দিয়েছিল মুসলমানদের খাঁটি। সেই রক্ত দিয়ে লিখে দিলাম আমার হিন্দুস্তান। কোন সাহসে বলিস তোরা ছাড়ো হিন্দুস্তান? তো এটা আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষদের রক্ত এই দেশ স্বাধীন হয়েছে। কে কি বললো, আমার পূর্বপুরুষদের ৬২ রেকর্ড আছে। আমার মা বাবার আহ আহ ভোটার লিস্টে নাম আছে। ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওসব নিয়ে আমরা টেনশন করি না। শুভেন্দু অধিকারী কি বললো, সুকান্ত মজুমদার কি বললো, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা দেশের সংবিধানকে মান্যতা দিই। সারা জীবন যতদিন বাঁচবো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব, দেশের সংবিধানকে মাথা নিয়ে চলবো যতটুকু পারি। তাহলে একটা কথা আমি শেষ প্রশ্ন আপনার কাছে করবো, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আপনার আইকন, আপনি কাকে আপনার লিডার মনে করেন? এখানে অপশন দেওয়া রয়েছে, ১ নওশাদ সিদ্দিকী, ২ নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকে লিডার হিসেবে আপনি পছন্দ করেন, চয়েস করেন? আমি নওশাদ সিদ্দিকীকে চয়েস করি কারণ নেতা হিসেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, নওশাদের মধ্যে এমন কি রয়েছে? সত্যগুলো মানুষের মাঝে তুলে ধরছেন, নাকি বিধানসভার মুসলিম ভিতর লিডার থেকে বলে, শুরু করে মুসলিম বাইরে। লিডার বলে পছন্দ করছেন? না 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 না, যদি আমি অন ক্যামেরায় বলছি, যদি তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা মন্ত্রী আছেন, তানাদের মতো যদি নওশাদ সিদ্দিকী ভাইজান তানাদের মতো যদি হয়ে যান, তাহলে আমি নওশাদ সিদ্দিকীর সাপোর্টটা করবো না। এটা আমার আমার নিজস্ব ব্যক্তিগত কথা বলছি। আমি দেখছি নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে গরিব দরিদ্র অসহায় মানুষদের জন্য কথা বলছেন, তাদের মৌলিক অধিকারকে বাস্তবায়ন করার জন্য কথা বলছেন, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, সেই জায়গা থেকে তাকে তো বলা হচ্ছে বিজেপির দালাল। আমি নেতা হিসেবে, না ওটা প্রমাণ দিক না, দীপক ব্যাপারী প্রমাণ দিক না, কোন হোটেলে কত টাকা নিয়েছে সেটা প্রমাণ দিক। কে আইএসএফ এর
আহ, দল থেকে কে দীপক তানাকে ব্যাপারী নাকি ফোন করে আইএসএফ করতো, বলেছে। দীপক ব্যাপারী নাকি আইএসএফ করতো, শওকত মোল্লা সাহেব বলেছেন দীপক ব্যাপারী নাকি আইএসএফ করতো। আমার ঠিক ওটা জানা নেই, বলতে পারবো না। আমি দীপক ব্যাপারীর উদ্দেশ্যে একটা কথা বলবো। দীপক ব্যাপারী যে প্রচারটা করছেন, হোটেলে টাকা নিয়েছেন 30 কোটি, এড়িয়ে যাচ্ছে বলছে ISF। তো আমি দীপক ব্যাপারীকে একটা কথা বলবো, আপনি দীপক ব্যাপারী যারা আপনার কাছে বলেছে তাদেরকে নিয়ে আপনি লাইভ টেলিকাস্ট করেননি কেন, তাদেরকে নিয়ে আপনি ইন্টারভিউ করেননি কেন? তারা বললে তাদের কথাগুলো যখন মানহানি মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে হবে, আইনি লড়াই তাদের সঙ্গে হবে। আপনি সাংবাদিক, আপনার সঙ্গে কেন হবে? তাহলে আপনি মন গড়া কথা বলছেন, আপনি সত্য বলছেন কি মিথ্যে বলছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? সেটা আইনের লড়াই হবে। আহ, মামলা করেছেন নওশাদ সিদ্দিকী ভাইজান, আপনি কোর্টে গিয়ে সেখানে গিয়ে জবাবটা দিয়ে আসবেন। স্যার নিশ্চয়ই মনে দীপক হচ্ছে দীপক ব্যাপারীকে বলছি। ব্যাপারীর সঙ্গে আমরা ফোন কলে কথা বলেছি, আপনি নিশ্চয়ই শুনেছেন দীপক ব্যাপারীর সঙ্গে কথা হয়েছে বিভিন্ন সময়। রিসেন্টলি যে মামলাটা মানহানি মামলা করার পরে বিভিন্ন সাংবাদিক যখন দীপক ব্যাপারীর কাছ থেকে তথ্য জানতে চাইছে, তাদেরকে কৌটো ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং নওশাদ সিদ্দিকীকেও বলা হচ্ছে এখন 30 কোটি টাকা বলেছি, আমি 300 কোটি টাকা বলবো। কি বলবেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম দীপকদার কাছে। ফোন করার পরে আমার প্রথম কথা তো সে প্রথম কথা শুনতে চায়নি। আমি যে প্রশ্নগুলো করছি, প্রশ্নের উত্তরও তো দিচ্ছে না, অথচ আমাকে অবৈধ অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকেও গালিগালাজ করেছে। এটা কখনোই কাম্য নয়। সাংবাদিক হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ওকে ওকে সাংবাদিকের বলেছিল, কাজ ওনাকে হলো, বলেছিল এক সাংবাদিক যে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সাংবাদিক, ও একটা ভাষা বাজে করে তিনি বলেছেন, উল্টো একটা ভাষা বলেছেন, গণতন্ত্র মানে না দীপক ব্যাপারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ফোন করেছিলাম, আমার সঙ্গে ওই দুর্ব্যবহারটা করেছে। আমি ফোন করেছিলাম ওই যে রেকর্ডিংটা আপনি ভাইরাল করেছেন, ওটা আমি ফোন করেছিলাম। অবৈধ অশ্লীল ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ওটা আমার সঙ্গেই করেছে। তো আমি সাংবাদিক, দীপক হ্যাঁ বলুন বলুন। দীপক ব্যাপারীকে আমি আহ, কেমন ডিজিটাল মিডিয়া আমার মাথায় কাজ করে না, কেমন সাংবাদিক, সাংবাদিক নিরপেক্ষতার সঙ্গে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে রিপোর্ট করতে হবে, কিন্তু এইভাবে সে সংবিধান মানে না, কি বলবো। হ্যাঁ, আইনে লড়াই হবে, অসুবিধা আপনি নেই। কিন্তু প্রশ্ন আমাদের এড়িয়ে চললেন। আমরা বলেছিলাম নেতা হিসাবে, লিডার হিসাবে পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নওশাদ সিদ্দিকী, আপনি কিন্তু প্রশ্নটা এড়িয়ে চললেন। না না না, আমি বলেছি নওশাদ সিদ্দিকী। কারণটা কি জানতে চেয়েছি আমরা, কারণটা কি? তানার নীতি আদর্শ আমার ভালো লেগেছে, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, গরিব দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, মৌলিক অধিকারকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সেই নীতি আদর্শগুলো, আইডিওলজি গুলো আমার ভালো লেগেছে, সেই জন্য তাকে আমি নেতা হিসেবে নিজে আমি চয়েস করেছি। এখানে কয়েকটা প্রশ্ন আমাদের কাছে এসছে। পশ্চিমবাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ এবং এমআইএম, যেটা 78 দল, কোন দলকে আপনি চুজ করছেন, কোন দলটা আপনার ভালো লাগে? বর্তমানে আমাদের রাজ্যে আইএসএফ দলটা আমার ভালো লাগছে, কারণ শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর দেখে, তার আইডিওলজি নীতি আদর্শ দেখে আমার আইএসএফ দলটা ভালো লাগছে। আর আপনাকে যদি প্রশ্ন আমরা করি, 2026-এ সরকার যদি বদল হয়, আবারও বলছি 2026-এ যদি সরকার বদল হয়, যদি সরকার বদল হয়, আপনি কোন সরকারকে দেখতে চাইছেন, মানে কোন দলের সরকারকে দেখতে চাইছেন, বা কোন এমন ব্যক্তিকে সরকার একটা হিসেবে দেখতে সরকার, চাইছেন? এমন একটা সরকার আসুক যারা মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের হয়ে কাজ করবেন, মানুষের মৌলিক অধিকারকে বাস্তবায়ন করবেন, এমন একটা জোট, মহা জোট। তবে যদি তারা ব্যক্তিগত, জোট করেন, একদম একদম বলুন। যদি অন্যান্য দলগুলো এক জায়গায় এসে যদি জোট করে সরকার গঠন করেন, মানুষের স্বার্থে যদি সরকার গঠন করেন, তাহলে আমি জোটটাকেই চাইবো। আমরা বলছি, আমরা প্রশ্ন এখানে অন্য করেছি, আমরা বলছি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন 2026 সরকার বদল হয়, মুখ্যমন্ত্রী হিসাবে? নওশাদ সিদ্দিকী।
একদম অনুষ্ঠানের শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন করে আমরা কিন্তু এখানে আপনি ভেবে চিন্তে কিন্তু উত্তরটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। লাস্ট প্রশ্ন এখানে আমরা করব, ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে কাকে বেশি ভালো লাগে এবং সাপোজ কাকে লিডার হিসেবে মনে করেন? ব্যক্তিগত মতামত। আব্বাস সিদ্দিক আপনাকে কুড়ি কুড়ি আব্বাস সিদ্দিকি আপনাকে ও আপনাকে নওশাদ 20 সেকেন্ড সময়, আপনাকে 20 সেকেন্ড সময় দিলাম। আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বড় ভাইজান নামে পরিচিত, দ্বিতীয়ত নওশাদ সিদ্দিকী সাহেব ছোট ভাইজান। দুই ভাইকে দেখুন, কাকে চুজ করছেন? আব্বাস সিদ্দিকী ভাইজান হলো আইএসএফ দলের আইকন, প্রতিষ্ঠাতা। তিনি তিনি আইএসএফ দলটা প্রতিষ্ঠা করেছেন। এবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান করেছেন। তো দুটো ভাইজানকেই ভালো লাগে, দুজনকেই আমি পছন্দ করি। ঠিক আছে, আর নেতা হিসেবে, বর্তমানে নেতা হিসেবে তো আমি নওশাদ সিদ্দিকী কাকেই বলে দিয়েছি। স্যার আমরা বলেছি দুই ভাইজান, আমরা বলেছি দুই ভাইজান বড় ছোট, কাকে ব্যক্তিগত ভাবে ভালোবাসেন, লিডার হিসেবে ভালোবাসেন, ব্যক্তিগত কাকে ভালো লাগে আপনার এবং কেন ভালো দুটো লাগে সেদিকটা ভাইজানকেই বলবেন। দুটো ভাইজানকেই আমার ভালো লাগে। একটা চুজ করতে হবে, আপনাকে দুটো অপশন দিয়েছি আমি, আপনাকে একটা চুজ আপনি তো করতে হবে। আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছেন তো। আপনাকে একটা চুজ করতে হবে কি কারণে কাকে ভালো লাগে এবং কেন ভালো লাগে, তার দিক কি রয়েছে। দুটো ব্যাখ্যা আমি আপনার এটা সামনে দিলাম, দুটোর মধ্যে দুটো কালার আছে, একটা চুজ করতে হবে এবং কেন চুজ করে সেটা বলতে হবে। শেষ প্রশ্ন, আমি আপনার সময় বেশি নেবো না, আপনাকে 20 সেকেন্ড আমি সময় দিলাম। 20 সেকেন্ডের মধ্যে আপনি চিন্তা করেন, আমি ভাবেন। আমি দুটো কুড়ি ভাইজানকেই সেকেন্ড এখন ভালোবাসি। বলার দরকার নেই, আপনি 20 সেকেন্ড সময় নেন, 20 সেকেন্ড। এখন বলতে হবে আপনাকে কেন ভালো লাগে, দুটো কালারের মধ্যে কেন ভালো লাগে এবং কি কারণে ভালো লাগে নওশাদ সিদ্দিকী ভাইজান। এবং কেন কি কারণে, শেষ পর্যন্ত। নওশাদ সিদ্দিকী ভাইজান মাথা গরম করেন না, এই কারণে বাস। তিনি সংবিধান বহির্ভূত কথাবার্তা স্যার বলেন না, স্যার মাথা একবার গরম বলবেন, আমি করেন না। স্যার একবার বলবেন আমি শুনতে পারি একবার। নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমি চুজ করেছি, পছন্দ করি নেতা কারণ হিসেবে। তিনি মাথা গরম করেন না কখনো। মানে এক্ষেত্রে আপনি বলতে চাইছেন বা আপনার বলার উদ্দেশ্য আব্বাস সিদ্দিকী সাহেব মাথা গরম করে। সেটা ভাইজান নিজেও জানে, ভাইজান নিজেও স্বীকার করেন। শেষ প্রশ্ন, বাংলার মানুষের জন্য, মুসলিম কমিউনিটির জন্য কি বার্তা দেবেন এখান থেকে? 2 মিনিট, হ্যাঁ, জাস্ট 2 মিনিট সময় দেবো। মুসলিম কমিউনিটির জন্য কি বার্তা দেবে এবং হিন্দু মুসলিম অবশেষে সকল ধর্মের জন্য কি বার্তা দেবে? দুটো প্রশ্ন, 2 মিনিট সময় দিন সর্বজাতি আপনার। ধর্ম বর্ণ নির্বিশেষে, সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের, বাংলার আপামর জনগণের কাছে অনুরোধ, আপনারা শান্তি সম্প্রীতির সাথে, ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে, যে যেমন আমরা চলাফেরা করি সেইভাবে আমরা চলাফেরা করব। সদা সর্বদা সর্বক্ষণ মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কথা বলবেন, সত্য কথা বলবেন, এটাই বলবো। স্যার স্যার মাফ করবেন, ক্ষমা করবেন স্যার, একটা প্রশ্ন আপনার কাছে। এই মুহূর্তে আমাদেরকে হোয়াটসঅ্যাপে, আমাদেরকে ভাঙড় থেকে এক বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে লিখছেন। দেখবেন স্যার, আপনি না যদি বিরক্ত না হন আপনাকে প্রশ্ন করতে পারেন। ভাঙড় থেকে ইতিমধ্যে আমাদেরকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখেছেন, ভাঙড় থেকে। করতে পারি আপনাকে? হ্যাঁ, বলুন। যদি না আপনি বিরক্ত হন, আপনাকে অনেক সময়, আধা ঘন্টার উপর না, আপনার বলুন সময় নেই। বলুন বলুন। তার প্রশ্নটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন রয়েছে, বিশাল হার্ড প্রশ্ন রয়েছে। এমন প্রশ্ন করুন যাতে আমি প্রশ্নের উত্তরটা দিতে পারি। তার এখানে বলা হচ্ছে, ভাঙড় থেকে প্রশ্ন করেছেন আজিজুল হক, আজিজুল হক। তিনি বলছেন শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি, কাকে বেশি পছন্দ করে? মমতা ব্যানার্জি। সব দিকটাও বলতে বলেছেন, যে কি কারণে সেটাও বলতে হবে। মমতা ব্যানার্জি। কি কারণ? মমতা ব্যানার্জি বর্তমানে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, সেই কারণে তারাকে ভালোবাসে, পছন্দ করেছে। শুভেন্দু অধিকারী কিন্তু নয়। কেন নয়? সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে আমাদের বাংলায়। বর্তমানে শুভেন্দু অধিকারী অন ক্যামেরায়, মিডিয়ার সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, ভ্রাতৃত্ব ভালোবাসা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, মানুষের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। যার কারণে তাকে পছন্দ করবোই না। জিরোর মধ্যে জিরো। আপনি বলছেন যে বিজেপির সরকারের থেকে, অথচ শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে রয়েছে, তিনি এক সময় তৃণমূল কংগ্রেস দলটা করতো। আপনি বলছেন বিজেপির থেকে তৃণমূল এই মুহূর্তে আপনাদের কাছে ভালো, মুসলিম কমিউনিটির কাছে ভালো, আপনার কাছে ভালো, আপনি বলতে চাইছেন? না, আমি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে ভালোবাসি বলেছি।
আমার দেশের ওই, আমার বাংলার ওইভাবে চাই, সেই কারণে ভালোবাসি বলেছি আমি। কিন্তু যেটা বলা হচ্ছে এখানে, মুখ্যমন্ত্রী এনআরসির বিরোধিতা করে পার্লামেন্টে কাগজ ছিঁড়ে দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে বাংলায় এনআরসি করতে হবে, সময় 2002। 1 মিনিট, আমাকে 1 সেকেন্ড সময় দেবেন। 2002 মুখ্যমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এনআরসির পক্ষে কথা বলেছিলেন, বলেছিলেন বাংলায় এনআরসি করতে হবে, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কি বলবেন? সেটা তো আমার সঠিক জানা নেই, ওই বিষয়টা আমার জানা নেই সঠিক। না, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি জানেন, আপনি বলবেন, আপনি এড়িয়ে যাচ্ছেন। না না ঠিক না, ঠিক। ওই বিষয়টা আমার জানা নেই, সত্যি জানা নেই। এত কিছু বললাম, আর এটা জানা থাকলে বলতাম না। আচ্ছা, শেষ প্রশ্ন, একেবারে শেষ, আর প্রশ্ন আপনাকে করবো না, আপনাকে আর ডিস্টার্ব করবো না। বড় ভাইজান নামে পরিচিত আব্বাস সিদ্দিকী তিনি ঘোষণা দিয়েছেন, মানে তার কথার মাধ্যমে বোঝা গিয়েছে যে তিনি আগামী দিন 2026-এ লড়াই করবেন। ভাঙড় থেকে না ক্যানিং থেকে আব্বাস সিদ্দিকী সাহেব লড়াই করবেন? জাস্ট শেষ করবো আমরা, কোন জায়গা থেকে করলে ভালো হয়? কেন, বাংলায় আর অন্য কোনো জায়গা নেই? ভাঙড় ক্যানিং ছাড়া অন্য কোনো জায়গা নেই? যেহেতু যেহেতু ভাঙড় বা ভাঙড় ক্যানিং ক্যানিং এ এ দাঁড়াতেই সন্ত্রাস, হবে। যেহেতু ভাঙড় ক্যানিং এ মানুষরা সন্ত্রাসের মোকাবেলা করছে এবং সেখানে মানুষের ভোট দেওয়ার গণতন্ত্র নেই, মানুষের গণতন্ত্র অধিকার সেখানে হারিয়ে ফেলছে, তাই তাই তো আব্বাস সিদ্দিকী তার ভাইকে ভাঙড়ে দাঁড়িয়ে টিকিট দিয়েছিলেন, নিজেই লড়বে বলছেন ক্যানিং পূর্বে। দাঁড়ালে সাধুবাদ জানাই। যদি ভাইজান ক্যানিং পূর্বে দাঁড়ান, তারা, তিনি আমাদের বাংলার নাগরিক, তারা স্বাধীনতা আছে, দাঁড়াতে পারেন। আমরা এই আমাদের দেশের মুহূর্তে, সংবিধান রচনা করেছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, আমাদের দেশের সংবিধান রচনা করেছেন। তিনি পরিষ্কার বলেছেন, যার যেটা ভালো লাগবে ইলিগাল ভাবে, সরি, লিগাল ভাবে সে সেটা করতে পারে, সে সেটা পছন্দ করতে পারে। দেশের সংবিধান অধিকার দিয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যে যেখানে ভালো লাগে তার সে সেখানে করতে পারে। আমরা বলছি দেশ স্বাধীন হয়েছে 77 বছর, সম্ভবত 76 বছর, বাংলার মানুষ স্বাধীনতা পায়নি। আপনি যাতে বলেন না কেন বাংলার মানুষ স্বাধীনতা রয়েছে, আমি কোনোদিনও মানবো না বাংলার মানুষ স্বাধীনতা নেই। এখনো পর্যন্ত না, অনেক জায়গায় রয়েছে, বিশেষ করে শুধু বাংলায়। বাংলার মানুষ কেন, আমি বলবো শুধু বাংলার মানুষ কেন, আমাদের ভারতবর্ষের, অল টোটাল ভারতবর্ষের মানুষ স্বাধীন নেই। একদম, আমরা প্রশ্ন শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসাফ টিভি টুডের পর্দায়। আর আপনার আপনাকে নামটা দয়া অসংখ্য করে, আপনার ধন্যবাদ। আপনার সঙ্গে এতক্ষণ কথা বললাম, আপনার নামটা, নাম পরিচয় দিলে আমরা খুব খুশি হব। মোহাম্মদ খলিলুল্লাহ মোল্লা, খলিল মোল্লা নামে পরিচিত, বাসন্তী, দক্ষিণ 24 পরগনা থেকে। তার অনুষ্ঠানটা এই মুহূর্তে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।